মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় অভিনেত্রী সুপ্রিয়া চৌধুরী। উত্তম কুমারকে আমি চিনতাম ফিল্মে আসার আগে থেকেই। আমার অনেক আগেই উনি ফিল্মে এসে গেছেন। কোনো একটা সূত্রে ওর সঙ্গে আমার আলাপ করার সৌভাগ্য হয়েছিল। মনে আছে সেদিনের সেই সাক্ষাৎকার আমার কাছে এক অভিজ্ঞতা। ওর কথা বলার বিশিষ্ট ধরন, মধুর ব্যক্তিত্ব এবং মধুর ভুবন ভোলানো সেই হাসি, যা ওকে সবসময় আলাদা সৌন্দর্য দিত। আশ্চর্য, প্রথম ছবিতেই ওর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়। ছবিটির নাম বসু পরিবার। আমি করেছিলাম বোনের রোল। বসু পরিবারে কাজ করতে করতে যতবার দেখা হয়েছে বা কথা হয়েছে, উনি ততবারই আমাকে ফিল্মে আসার ব্যাপারে উৎসাহিত করেছেন। কথা শুনে মনে হতো আমার মধ্যে অভিনয় প্রতিভা আছে, তাই অভিনয় জগতে আসাটা আমার জরুরি। আমার কিন্তু তখন নিজের সম্পর্কে কোনো ধারণাই ছিল না। বসু পরিবারের পর আমি আবার ফিল্মে এলাম আম্রপালি ছবি দিয়ে। তখন আমি পুরোপুরি মনস্থির করেছি ফিল্মেই থাকব। তারপরের ইতিহাস তো অনেকেরই জানা। আমি উত্তম কুমারের সঙ্গে প্রথম নায়িকা হিসেবে অভিনয় করতে আসি সোনার হরিণ ছবিতে। তারপরে যতদূর মনে পড়ে 32টি ছবিতে আমি ওর সঙ্গে কাজ করেছি, যার অধিকাংশ ছবিতেই আমি ওর নায়িকা। ওকে আমি নানাভাবে দেখেছি, খুঁটিয়ে ফ্লোরে অভিনেতা হিসেবে, নিজে অভিনয় করতে করতে নায়ক হিসেবে, আবার বাড়িতে এক আত্মভোলা মানুষ হিসেবে। অভিনয়টাকে উনি গ্রহণ করেছিলেন নিছক পেশা হিসেবে নয়, একটা ব্রত হিসেবে। সেই ব্রত পালনে কখনো নিষ্ঠার অভাব হয়নি। সব সময় মনের মতো চরিত্র, চিত্রনাট্য অথবা পরিচালক হয়তো পেতেন না, তবুও তিনি কাজ করতেন, কাজ করে যেতে হতো। বহু সময় ওর গলায় বিষাদ মাখানো আক্ষেপ ফুটে উঠত। সোফার ওপর নিজেকে এলিয়ে দিয়ে ক্লান্ত গলায় বলতেন, জানো বেনু, এই ছবিটায় কিছুই নেই। হাজার চেষ্টা করেও ছবিটাকে দাঁড় করানো যাবে না। আমিও হয়তো তখন বারণ করতাম, তবে কেন করছো? তখন স্বগক্তির মতো করে তিনি উত্তর দিতেন, না করার তো জ্বালা অনেক। আমি ফিরিয়ে দিলে ছবিটা বন্ধ হয়ে যাবে, হয়তো প্রডিউসার পাবে না, ইউনিটের ছেলেগুলো বেকার হয়ে যাবে। সব দিক ভেবে তাই অনেক কিছু মেনে নিতে হয়। এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে শুধু নিজের স্বার্থ দেখলেই তো চলবে না। এই তো ছিলেন সেই মানুষ, যিনি নিজের খ্যাতি এবং ইমেজের কোনো পরোয়া না করে অন্যের অনুরোধে একবার নয় বারবার ঢেঁকি গিলে গেছেন। মানুষ হিসেবে কতখানি বড় মনের অধিকারী হলে এতখানি ত্যাগ স্বীকার সম্ভব, সেটা বোধহয় ও বেঁচে থাকতে আমরা মনে হয় খতিয়ে ভাবিনি। মনে আছে একটা মনের মতো চরিত্র পেলে তাকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য কত রকমভাবেই না পরিশ্রম করতেন। ধনরাজ তামাং ছবিটিতে ওনাকে যখন অভিনয় করতে বলা হলো, উনি সব শুনে বললেন, দেখো ভাই, এই চরিত্রে আমাকে মানায় না, দর্শক আমাকে নেবে না, তোমরা বরং ড্যানিকে নিয়ে রোলটা করাও। ও বাংলা বলতে পারে, মানাবেও চমৎকার, অভিনেতা হিসেবেও বেশ ভালো। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। বন্ধুদের অনুরোধে নিজেকে হারতে হয়েছিল। অভিনয়ের ব্যাপারে উনি যে কতখানি খুঁতখুঁতে ছিলেন, সেটা আমি একবার না বারবার টের পেয়েছি ওর সঙ্গে অভিনয় করতে গিয়ে। এ শুধু ওর নিজের ক্ষেত্রে নয়, সহশিল্পীদের ক্ষেত্রেও নজর ছিল সমান। ওর সঙ্গে অভিনয় করতে গেলে যেমন টেনশন হতো, আবার ওরই সাহায্যে সব টেনশন থেকে মুক্তিও মিলত। শুধু একটি বছর ছবিটা করার সময় আমি বুঝতে পেরেছিলাম ফিল্ম অ্যাক্টিংয়ের ক্ষেত্রে উত্তম কুমার কত বড় মাপের শিল্পী। আমার মনে পড়ছে, আমি যখন পেশাদার মঞ্চে অভিনয়ে যোগ দিলাম, তখন আমার চাইতে ওরই টেনশন হচ্ছিল বেশি। একদিন শুটিং থেকে ফিরে আমাকে বললেন, বেনু, তোমার ফার্স্ট শো কবে? আমি উত্তর দিয়েছিলাম, আর 3 দিন পরে। কেন, দেখতে যাবে নাকি? উত্তম কুমার একটু হেসে নিয়ে বলতেন, তোমার ডায়লগগুলো একটু বলো তো। সেদিন 2 ঘন্টা ধরে চলল মহলা। পরের 2 দিনও তাই। মঞ্চে কোন কথা কেমন করে বলতে হবে, কতখানি অভিব্যক্তিটুকু ঘরে ধরে রাখতে হবে, কোথায় গলা নামাতে হবে, সমস্ত জিনিস ধরে ধরে আমাকে শেখাতে লাগলেন। উত্তম কুমার খুব বড় অভিনেতা, এই কথাটা সবাই জানে, কিন্তু উত্তম কুমার যে অভিনয়ের একজন বড় শিক্ষক, এই কথাটা খুব অল্প লোকেরই জানবার সুযোগ হয়েছে।
যাদের সেই সুযোগ ঘটেছে তারা হয়তো অনেকেই আফসোস করে এখন ভেবে থাকেন, হঠাৎ করে চলে না গিয়ে আর কটা বছর যদি উনি বেঁচে থাকতেন তাহলে ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম। 17 বছর ধরে মানুষটাকে আমি এত কাছ থেকে এতভাবে দেখেছি, তার সম্বন্ধে বলতে গেলে সে কথা সহজে শেষ হবে না। তার ব্যক্তিত্বও ছিল যেমন প্রচণ্ড, আবার কখনো কখনো তাকে মনে হতো ছোট্ট ছেলেটির মতো। খাওয়া দাওয়ার ব্যাপারেও ছিল বেশ বিলাসী। ওর জন্য রান্না করে সুখ ছিল, খাইয়েও তৃপ্তি ছিল। ওর মিষ্টি খাওয়াটাও ছিল দেখবার মতো। পরিমাণে খুব যে একটা বেশি খেতেন তা নয়, কিন্তু রসগোল্লা দই যখনই খেতেন তখনই একটু নুন মিশিয়ে নিতেন। আর চিংড়ি মাছ তো ছিল ওর কাছে সবচেয়ে প্রিয়। শেষের দিকে যখন নায়ক থেকে ক্যারেক্টার রোলে সরে যাচ্ছিলেন তখন ওর মধ্য থেকে আর একটা অন্য উত্তমকে দেখতে পাচ্ছিলাম। ঠিক তখনই ওকে চলে যেতে হলো। উনি বলতেন, এই বয়সে রোমান্টিক নায়ক আমাকে ঠিক মানায় না, তাই ক্যারেক্টার রোলের দিকে সরে যাচ্ছি। এখানেও তো অনেক ভালো কাজ করার সুযোগ আছে। শক্তি সামন্তর অমানুষ করবার সময় বলেছিলেন, দর্শকরা কি নায়ক হিসেবে আমাকে মেনে নেবে? ছবিটায় বিপুল সাফল্যই তো প্রমাণ করেছে দর্শকরা ওকে মেনে নিয়েছিলেন কিনা। তিনি মনে প্রাণে ছিলেন খাঁটি বাঙালি। ফিল্মের নায়ক ছিলেন, কিন্তু নায়কোচিত দম্ভ ওর মধ্যে ছিল না। প্রযোজক থেকে পরিচালক, সহশিল্পী থেকে কনিষ্ঠতম টেকনিশিয়ান পর্যন্ত সবার কাছেই তিনি ছিলেন প্রিয় উত্তম দা। সবার জন্যই ওকে আমি ভাবতে দেখেছি, কিসে বাংলা ছবির ভালো হবে, কিসে টালিগঞ্জের উন্নতি হবে, ওই নিয়ে ওর চেষ্টার অন্ত ছিল না। পুরনো দিনের দুস্থ শিল্পীদের প্রতি ছিল ওর অগাধ শ্রদ্ধা। শিল্পী সংসদের মাধ্যমে নানাভাবে সাহায্য করার চেষ্টা করতেন।